দীর্ঘ 7 বছর পরে শুনলাম আপনি আপনার টাকির আপনাদের যে আদি বাড়ি সেই বাড়িতে এসেছেন, পা রেখেছেন এবং বাড়িতে ঢুকেছেন। কারণটা কি, এত বছর পরে আসার কারণটা কি? ঘটনাটা কি ঘটেছে? সোজা কথায়, যে স্বৈরাচারী শাসন চলছিল সেই স্বৈরাচারী শাসনের একদম প্রথম দিকের যে লুটতরাজগুলো তার একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এবার যা হয় দুষ্কৃতিরাজে যেটা হয়, আমি সাধারণ বাসিন্দা, তারা তো তখন কিছু বোঝেনি। আমরা এখানে বাস করতাম, এই বাড়ির মধ্যে দিয়ে গরু চালান পাচার করা, বিভিন্ন রকমের রাত্রির বেলা বিভিন্ন রকমের দুষ্কৃতির কাজকর্ম, এগুলো প্রথম দিকে শুরু হয়। তাদের তো চিনি না, মানে তারা প্রথম দিকটা এটা শুরু করে। পরবর্তীকালে আমার ওপর বিভিন্ন রকমভাবে চাপ দেওয়া হতে থাকে যে তুমি এই জায়গা ছেড়ে বিক্রি করে চলে যাও। এখানকারই এখন তারা কেউ ভাইস চেয়ারম্যান, কেউ কাউন্সিলর ইত্যাদি হয়েছে, কিন্তু তখন তারা সেই সমস্ত ছিল না। তখন সাধারণ মানুষ, এই পাড়া প্রতিবেশী হিসেবে যেভাবে মানুষ চলে। এবার আমাকে কি করা হলো, আমাকে জোরপূর্বক জোর করে একটি 10 টাকা স্ট্যাম্প পেপারে প্রথমে বলে তুমি লেখো আমি যা বলছি, বলে ওই নাকি সেটা নাকি একটা বায়না না। তৎপরবর্তীতে আমাকে, আমার স্ত্রীকে, আমার ছেলেকে প্রায় জোরপূর্বক ঘিরে ধরে, দেখুন ডিটেলে যদি বলতে যাই সেটা অনেক লেন্দি ঘটনা, আমি যতটা পারছি সংক্ষেপে বলার চেষ্টা করছি। ঘিরে ধরে কিছু সবুজ কাগজের ওপর আমাকে সই করতে বলা, আমি জানলামও না যে আমি কিসে সই করলাম। ঘটনা কি, এই যে ঘটনাটা বলছি এটা একদম আপনার 2020 শুরু হবে এইরকম সময়টায়, 2019 শেষ হচ্ছে, 2020 শুরু হবে এইরকম সময়ে যখন এই ঘটনাটা ঘটছে। 2020 আপনার সম্ভবত 20শে মার্চ থেকে লকডাউন শুরু হয়, আমাদের করোনার যে লকডাউনটা শুরু হয়। আমি এই রকম যখন দুষ্কৃতিটা চলছে, আমাকে ওইগুলো লিখিয়ে নিয়ে বললো তোমার এখানে এইটা লেখালো হচ্ছে। প্রথম বায়নানামাটা লিখিয়েছিল এখানকার প্রদীপ দে বলে একজন। আচ্ছা, তৎপরবর্তীতে সেইটার সঙ্গে জড়িত ছিল ফারুক গাজী। এই অংশটুকু কিন্তু আমি সাধারণ এলাকার মানুষ হিসেবেই তাদেরকে চিনতাম, তাদের এই উদ্দেশ্য, ফল উদ্দেশ্য সেটা আমি জানতাম। এবং তৎপরবর্তীতে আমাকে ওই যেখানে লেখানো হলো সেখান থেকেই আমাকে, স্ত্রীকে আর আমার ছেলেকে একটা গাড়িতে উঠিয়ে দিয়ে বলা হলো তোমাদের এখানে আর কিচ্ছু নেই, চলে যাও। আর টোটাল সম্পত্তি, এই যে জায়গাটা আমার 44 শতক সম্পত্তি ছিল। এবার আমি ওই করোনার মধ্যে বসে, আমি জানি না আমি কিসের কি সই করলাম। আমি 2-1 লয়ারের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করলাম, জানেনি তখন সমস্ত কিছু বন্ধ, কোথাও যাতায়াত করা যাচ্ছে না। আমি বিএলআরও, এসডিএলআরও, ডিএম সাহেব এবং এডিএমএলআরও এনাদের কাছে বিভিন্ন অ্যাপ্লিকেশন করলাম যে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে এবং বিভিন্ন রকমভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, ও করা হবে, সে করা হবে ইত্যাদি চলছে। আপনারা যাতে কোনোভাবে আমার জমিটা মানে রেকর্ড না কেটে যায় সেটার ব্যবস্থা করুন। এবং আমি সরকারের কাছে বাংলার ভূমি বলুন বা registration.gov.in বলুন, এর যে গ্রিভেন্স সেলগুলো আছে, গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেমগুলো, সেগুলোতেও আমি সমস্ত ঘটনা লিপিবদ্ধ করে জানালাম। এর সমস্ত পেপারসও আমার কাছে রয়েছে। আমি এদের কাছে পরবর্তীকালে শুধু একটাই কথা বলেছিলাম যে আমি তো কারোর ক্ষতি করিনি, কিন্তু আজকে আমার সঙ্গে এই ঘটনা ঘটলো কেন? আজকে আপনার এই বাড়িটা মূলত, পরবর্তীকালেও আমি অনেকবার চেষ্টা করেছি, অনেক রকমভাবে চেষ্টা করেছি ওদের সঙ্গে কোনো রকম যাতে, মানে আমি এটা বলতে চেয়েছি যে আমাকে থাকতে দাও, তোমাদের বক্তব্য আমাকে ঢুকতেই দেবেন। ইভেন আমি পৌরসভাটাতেও আর ঢুকতে পারলাম না, ফলত আমার ডিসকন্টিনিউয়েশন হলো আমার সার্ভিসগুলো, এবং সেই সার্ভিসগুলোও বন্ধ হয়ে গেল, এবং এখানেও আমি আর আসতে পারতাম না। এইটা মূলত কে করলো? এই তো যে নামগুলো বললাম আপনাদের। এবং পরবর্তীকালে আমি যখন ওই রেকর্ডগুলো চেক করতে থাকলাম, যখন কেটে যাচ্ছে রেকর্ডগুলো, সেখানে আমি দেখতে পেলাম যে সেখানে নাম আসছে নমিতা দে, তারপরে আর একটা নাম আসছে হচ্ছে শামীম আক্তার, তার পিতা হচ্ছে শাহানুর মণ্ডল, ফারুক গাজী, এই সমস্ত নামগুলো তার মধ্যে ঢুকলো না। তখন আমি তো চিনতেই পারলাম এরা সব তো একই লোকজন, এরা মিলেই সমস্তটা ঘটনাটা ঘটেছিল। তাহলে মূলত আপনার এই বাড়িটা দখল করে দিয়েছিলেন ফারুক গাজী? এরাই করেছিল, এরাই করে এতদিন ধরে ছিল। আমাকে ফোনে পর্যন্ত বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হতো। আমার স্ত্রী বলা যায় মানে প্রেয়ার করবার জন্যে, তারপরে তো এখানে টাকিতে ভোট হলো, কেউ ভোট দিতে পারলো না, এবং এই ফারুক গাজী এবং এই নমিতাতে তখন কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান হলো। কিন্তু আমার স্ত্রী গিয়ে এই ফারুক গাজী চেয়ারম্যানের যে অফিস, এই ভাইস চেয়ারম্যানের যে অফিস, সেখানে গিয়ে বলেছিল যে আমরা হাত জোর করছি, আমাদের সঙ্গে এরকম করো না।
তা তখন বলেছিল যে এখান থেকে চলে যান, আপনার হাজব্যান্ডকে মেরে দেব। এখন এই ঘটনা শোনবার পরে আপনাকে আপনার হাজবেন্ডকে মেরে দেবে, এই কথাটা কি ফারুক গাজী বলছিল। এবার ব্যাপারটা দেখুন, এবার কি আপনারা কি তাহলে প্রাণ ভয় কি আর এই বাড়িতে ঢুকতে পারতেন না 7 বছর ধরে? প্রাণ ভয় শুধু না, আমি এই যে বললাম আপনার পেপারগুলো তোলবার জন্য যে হাসনাবাদ রেজিস্ট্রি অফিসে এসেছি, রেজিস্ট্রি অফিসে কাঁপছে লোকে, বলছে দাদা তোমার পেপারটা নাও, দ্রুত চলে যাও। উনি দিতে চাননি। শেষে ডিজি, সম্ভবত ডিআই মানে এডিএসআর এর ওপরের র্যাঙ্ক যেটা হয় বারাসাতে, তিনি ফোন করাতে তখন এখান থেকে এডিএসআর থেকে আমাকে পেপারটা দেয়। ফোনে বলে যে এই পেপার যদি তোমাকে দিই আমাদেরকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? ওই টিমই, তারা অভিযোগ করে। এবার দেখুন, আমি যতটা পেরেছি তখন ফোন রেকর্ডিং রেখেছিলাম, এতদিন এতটা স্ট্রাগলের পরে যতটা পেরেছি সংরক্ষিত রেখেছি সেগুলো। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমরা এই সমস্ত কিছু পর যে আমি রেকর্ডগুলো তুলতে আসবো, প্রত্যেকবার আমাকে হয় কেউ ফলো করেছে, নয় তারা করেছে, বন্দুক দেখিয়েছে, প্রাণহানির এত কিছুর পরে সঙ্গে দাদা 2.5 বছরের করোনা, একটা মানুষের টোটাল কাজটা চলে গেছে। সে মানুষটা আর বেঁচে থাকা বলে কিছু থাকতে পারে কি? এখান থেকে এক বস্ত্রে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম আমরা। তার মানে পিছন দিয়ে হোক, কোনোভাবে হোক, তারা ঢুকে এই সমস্ত কিছু লুট করা যে চিহ্ন, সমস্ত কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই। এমনকি ওই পাশে আমার এই যে এত বছর পরে, 7 বছর পরে আপনি এই বাড়িতে সাহসটা পেলেন, তাহলে কি এই যে সরকার পরিবর্তন হওয়ার পরেই কি মনে সাহস আসলো? আজকে এই যে সোনার বাংলার সরকার তৈরি হয়েছে, এটা শুধু ভোট হয়নি, এটা হয়েছে অস্তিত্বের লড়াই, বেঁচে থাকার লড়াই, দুষ্কৃতি রাজ, স্বৈরাচারী ক্ষমতার অবসান এবং ধর্মস্থাপন, অধর্মের নাশ হয়ে ধর্মস্থাপন। এবং তারপরে যখন এতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, এই ভোটের সময় পর্যন্ত আমাকে বিভিন্ন রকম, আমার একটা নিজস্ব চ্যানেল আছে, সেখানে আমি যে সমস্ত শোগুলো করতাম বা এই ধরুন রাষ্ট্রবাদী কাজকর্মগুলো করি, তার জন্য একাধিক জেহাদি হুমকি আমার উপর পড়ে, যে আমাকে বলেছিল 4 তারিখের পরে কেটে পিস করে কুকুরকে দিয়ে খাইয়ে দেবে। তাহলে কি আমি আমার স্ত্রী আছে, সন্তান আছে, মানুষ কিভাবে যে আমি এই লড়াইটা করছি, তাদের ওপর পর্যন্ত বিভিন্ন রকম ভাবে নানান হুমকি। এখানে আমরা তো আশায় 7টা বছর পর নিজের বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছি, বুঝতে পারছেন কতটা যন্ত্রণা নিয়ে একটা মানুষ দাঁড়াচ্ছে। সমস্ত কিচ্ছু নেই, সব লুটপাট, একটা খাট, আলমারি, মানে আপনাদের যা কিছু থাকে। কোন জমিদার বংশধর? আমি তো বললাম আমি রাজা প্রতাপাদিত্যের বংশধর, এবং কাকির রায়চৌধুরী জমিদারদের যে সমস্ত শরিক আছে, সেই বাড়িরই একটা বাড়ি এই দেখছেন। আচ্ছা, আপনি এবং সরকার পরিষ্কারভাবে আসবার পরেই বলেছিল এই সমস্ত কিছু তদন্ত হবে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে। মানুষের আজকে আমার একার চোখের জল, আমার ফ্যামিলির সঙ্গে এই ঘটনা ঘটেছে তাই নয়, গোটা পশ্চিমবঙ্গটাকে লুটপাট সমস্ত কিছু করে শেষ করে এদের কি চাইছেন? এই একইভাবে সরকার যেটা ভালো মনে করবে, সরকারের কাছে নিবেদন, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা, তার সরকারের কাছে প্রার্থনা, এই যে আমাদের সোনার বাংলার সরকার তৈরি হয়েছে, এই সরকার এদেরকে খুঁজে উপযুক্ত মানে আইন অনুযায়ী, যে বিএনএস আমাদের এখানে চালু করতে দেয়নি, আমাদের মুখ্যমন্ত্রী সেই বিএনএস এখানে চালু করেছেন। এই আইন, এই সংবিধান, আমরা রাষ্ট্রবাদী মানুষ, আমরা দেশের আইন এবং দেশের সংবিধানকে শ্রদ্ধা করি, আমরা দেশের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি, প্রেসিডেন্টকে শ্রদ্ধা করি। তারা যেটা ভালো মনে করবেন, তাদের মানে আইন অনুযায়ী এটা হবে, আমি সেটাতেই সন্তুষ্ট হব। আপনার নাম? আমার নাম প্রবীর রায়চৌধুরী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।